আসসালামু আলাইকুম। সামনে যেহেতু অনেকেই ভাইবা দিবেন ৪৭তম বিসিএস এবং আমাদের লিখিত এবং প্রিলিমিনারির একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হলো পররাষ্ট্রনীতি ও কূটনীতি। তো এখানে কিছু বিভিন্ন ধরনের বই আমরা পড়লাম। এখান থেকে কিছু ধরনের টার্মিনোলজি আছে এবং ফরেন পলিসি প্রণয়নের ক্ষেত্রে অভ্যন্তরীণ এবং বাহিরের কোন বিষয়গুলো কাজ করে, এগুলো আমরা একটু ডিটেলস দেখব। তো আপনারা এটা লিখতে পারেন বিভিন্ন রিটেন পরীক্ষার সময়, হোয়েন ডিপ্লোমেসি এন্ডস ওয়ার বিগিনস, অ্যাডলফ হিটলার। তো এই হিটলারের কথাগুলো আপনারা পরীক্ষার খাতায় লিখতে পারেন। যাই হোক, পররাষ্ট্রনীতির নির্ধারক সমূহ। পররাষ্ট্রনীতি হলো রাষ্ট্রের স্বার্থ এবং নিরাপত্তার সম্পৃক্ত একটি টপ সিক্রেট এবং অগণতান্ত্রিক পলিসি যা অভ্যন্তরীণ এবং বহিরাগত উপাদানের উপর ভিত্তি করে প্রণীত হয়। যে রাষ্ট্রের অভ্যন্তরীণ এবং বহিরাগত উপাদান যেই রকম, সে রাষ্ট্রের পররাষ্ট্রনীতি ওই রকমই হয়। এখন অভ্যন্তরীণ উপাদানগুলো আসলে কি কি? একটা হলো ভৌগোলিক অবস্থান। সেই রাষ্ট্রের ভৌগোলিক অবস্থান কীরকম, রাষ্ট্রের আকার ছোট না বড়, রাষ্ট্রের জনগণ শিক্ষিত অশিক্ষিত, হ্যাঁ, এইগুলো ডিপেন্ড করে। রাষ্ট্রের অর্থনৈতিক সক্ষমতা কীরকম, সামরিক শক্তিমত্তা, যেমন উত্তর কোরিয়ার সামরিক শক্তিমত্তা ভালো, এই জন্য তার অভ্যন্তরীণ উপাদান এটা গুরুত্বপূর্ণ। এবং বহি উপাদানগুলো কি, একটা হচ্ছে অতীত ইতিহাস, যেমন ইন্ডিয়ার সাথে বাংলাদেশের একটা অতীত ইতিহাস আছে, মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের সাথে আছে। এই রাষ্ট্রের মতাদর্শ, তো কোন মতাদর্শ, যেমন হলো গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের সাথে ওই রাষ্ট্রের সম্পর্কগুলো কীরকম, যেমন আইএমএফ বা ইউএন, ঠিক আছে, আন্তর্জাতিক আইন, বিভিন্ন ধরনের আইন রাষ্ট্রের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিবেশী রাষ্ট্রের প্রভাব, প্রতিবেশী রাষ্ট্র আসলে কীরকম সেটার উপরে কী করে, পররাষ্ট্রনীতি ডিপেন্ড করে। যেমন আমাদের ভারতের সাথে পররাষ্ট্রনীতি ভালো রাখতে হয় সব সময়, কারণ হচ্ছে আমাদের সাথে বর্ডার শেয়ার আছে, পানি শেয়ার আছে। এখন এই বিষয়গুলো আমরা একটু, অভ্যন্তরীণ বিষয়গুলো দেখি দেখি আমরা। ভৌগোলিক অবস্থান, যেমন বঙ্গোপসাগরের কারণে বাংলাদেশ গুরুত্বপূর্ণ। চারদিকে সমুদ্র থাকায় অস্ট্রেলিয়ার একটা নৌবাহিনীর উপর তারা কি করে, জোর দেয়। তাহলে বাংলাদেশ বঙ্গোপসাগরের উপর জোর দেয় এবং অস্ট্রেলিয়া তার নৌবাহিনীর উপর জোর দেয়। তাহলে ভৌগোলিক অবস্থানের কারণে তার পররাষ্ট্রনীতি কি হয়, আলাদা হয়। আমাদের ভৌগোলিক অবস্থানের কারণে আমাদের হলো জলবায়ু কূটনীতিকেও গুরুত্ব দিতে হয়। রাষ্ট্রের আকার, বিশাল সীমানার কারণে রাশিয়ার স্ট্র্যাটেজি আবার ছোট রাষ্ট্রের আয়তনের ভুটানের স্ট্র্যাটেজি ভিন্ন। রাশিয়ার স্ট্র্যাটেজি এবং ভুটানের স্ট্র্যাটেজি কী হবে, ভিন্ন হবে। জনগণ, প্রবাসীদের রেমিটেন্স, বাংলাদেশের ক্ষেত্রে প্রবাসীদের জন্য আমাদের কূটনীতি আলাদা হয়। গ্লোবাল টেক সিও, ভারতের বিভিন্ন ধরনের গ্লোবাল টেক সিও আছে, তাদের পলিসি আলাদা। শিক্ষিত জনগণের জন্য নীতিমালা তৈরি করে, শিক্ষিত জনগণ হলে সেখানে আলাদা ধরনের পলিসি নিতে হয়। অর্থনৈতিক সক্ষমতা, মার্কিন যুক্তরাষ্ট্রের ইকোনমিক স্যাংশন, এটা তাদের পররাষ্ট্রনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থনৈতিক দুর্বল হওয়ায় মিয়ানমারের বিরুদ্ধে স্যাংশন দিতে পারতেছে না বাংলাদেশ, এটা আমাদের দুর্বলতা, বিকজ উই আর নট ক্যাপাবল, ঠিক আছে। অর্থনৈতিক সক্ষমতা এটা। সামরিক শক্তিমত্তা, যেমন বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের মিলিটারি ঘাঁটি আছে, রাশিয়ার একটা সামরিক দাপট আছে, কারণ তাদের পরমাণু শক্তি আছে, বিভিন্ন ধরনের মিলিটারি পাওয়ার আছে। তাহলে এখানে খেয়াল করতে হবে যে রোহিঙ্গা সংকট বা মিয়ানমার ইস্যুতে বাংলাদেশের নরম কূটনীতির অবস্থানের কারণ হিসেবে আমাদের অর্থনৈতিক সক্ষমতা এবং সামরিক সক্ষমতা বা সামরিক শক্তিমত্তা, পয়েন্ট দুটো আমরা এখানে কি করতে পারি, ব্যবহার করতে পারি। যে আমাদের অর্থনৈতিক সক্ষমতা নাই, সামরিক শক্তিমত্তাও নাই, যার কারণে আমরা মিয়ানমারের উপর ওই রকম চাপ তৈরি করতে পারতেছি না। বহিরুপাদানের এই যে বৈশ্বিক প্রভাবক সমূহের আমরা বিষয়গুলো দেখি, যে অতীত ইতিহাসের কথা বলছিলাম, মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের সাহায্য, এই কারণে সোভিয়েতের সাথে আমাদের একটা সম্পর্ক ভালো। যুক্তরাষ্ট্রের বিরোধিতা আজও বাংলাদেশের রাশিয়া মার্কিন সম্পর্কের একটা নির্ধারক হিসেবে কাজ করে। মতাদর্শগত, যেমন পুঁজিবাদী এবং গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, এইগুলোর উপরে ডিপেন্ড করে। আন্তর্জাতিক প্রতিষ্ঠান, কমনওয়েলথ এবং আরব লীগ থেকে সদস্যপদ স্থগিত
বা বহিষ্কারের মতো চাপ তৈরি হতে পারে পররাষ্ট্রনীতির কারণে। যেমন মিশরের ক্ষেত্রে সে কিন্তু ওআইসি থেকে পদত্যাগ করছিল। এখন বর্তমানে আবার ওই যে ইউএই যেটা আছে সেটা হচ্ছে আমাদের ওপেক থেকে পদত্যাগ করছে। তো এই বিষয়গুলো কাজ করে আন্তর্জাতিক প্রতিষ্ঠান। আন্তর্জাতিক আইন, বিভিন্ন ধরনের ট্রিটি, চুক্তি, সনদ, কনভেনশন এগুলো মেনে চলার জন্য আইনি কিছু বাধ্যবাধকতা থাকে। এইগুলোর জন্য কি হয়, ফরেন পলিসিতে প্রভাব পড়ে। প্রতিবেশী রাষ্ট্রের প্রভাব, বাংলাদেশের ক্ষেত্রে আঞ্চলিক হেজিমনি ভারত, বৈশ্বিক পরাশক্তি চীনকে প্রাধান্য দেওয়া হয়। তাহলে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে নেইবারহুড ইফেক্ট ব্যাখ্যা করতে ভারতের যে আঞ্চলিক হেজিমনি এবং চীনের বৈশ্বিক পরাশক্তি দ্বিমুখী চাপের কথা উল্লেখ করুন। তাহলে বাংলাদেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এই ধরনের বিষয়গুলো আসলে আমরা বলবো যে নেইবারহুড ইফেক্ট এবং বৈশ্বিক পরাশক্তি চীন, এই দুইটার যে একটা দ্বিমুখী চাপের কথা আমাদের উল্লেখ করতে হবে। ঠিক আছে। এরপর হলো সিদ্ধান্ত গ্রহণ। আসলে পররাষ্ট্রনীতি যে খুব একটা সহজ বিষয় এমন না, এটাকে অনেকগুলো বিষয়ের উপর বেস করে নিতে হয়, অনেকগুলো স্টেপ আছে। এটাকে বলা হয় রেশনাল অ্যাক্টর মডেল। পররাষ্ট্রনীতি প্রণয়নে রাষ্ট্র এমন কোনো সিদ্ধান্ত নেবে না যা তার স্বার্থের পরিপন্থী। এটি একটি যৌক্তিক প্রক্রিয়া। যৌক্তিক প্রক্রিয়ার মধ্যে স্টেপ ওয়ান হলো লক্ষ্য নির্ধারণ করতে হবে। আমার সক্ষমতা অনুযায়ী লক্ষ্য ঠিক করা। যেমন চীন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে পারে, কিন্তু বাংলাদেশ পারে না। চীন কিন্তু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে পারে, বাট বাংলাদেশ পারে না, কারণ বাংলাদেশের ওই সক্ষমতা নাই। তাহলে এটা আমাদের লক্ষ্য নির্ধারণ করতে হবে যে আমাদের কূটনীতির লক্ষ্য আসলে কি, আমাদের দেশের স্বার্থ রক্ষা করা। তো এটার সাথে সাথে আমাদের একটা বিকল্প নীতিও রাখতে হয়। যদি আমাদের স্বার্থ রক্ষা না হয় তাহলে আমরা কি করব? গৃহীত নীতি কাজ না করলে বিকল্প কি হবে? যেমন জিএসপি সুবিধা ফিরে না পেলে আমাদের বিকল্প কি করতে হবে? বাজার খুঁজতে হবে। এই নীতিটা আমাদের রাখতে হবে। ৩ নম্বর স্টেপ হলো লাভ ক্ষতি বিশ্লেষণ। সম্ভাব্য লাভ এবং ক্ষতির চুলচেরা বিশ্লেষণ করে সিদ্ধান্তে পৌঁছানো। ঠিক আছে? এবং ৪ নাম্বারটা আপনারা দেখবেন হলো সর্বোচ্চ স্বার্থ হাসিলের বিষয়টা। অর্থাৎ আমাদের ন্যাশনাল ইন্টারেস্টটাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ যার মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ স্বার্থ রক্ষা হয়। তাহলে এই ৪ টা স্টেপের মাধ্যমে হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতির কোনো সিদ্ধান্ত প্রণয়ন করা হয়। এবং আমাদের আরও কিছু সোয়াট মডেল আছে, পেস্ট এবং বার্গেনিং মডেল আছে। আমাদের পররাষ্ট্রনীতিগুলো প্রণয়নের ক্ষেত্রে আমাদের সোয়াটগুলো দেখতে হয়, অর্থাৎ স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস অ্যান্ড থ্রেটস। এটা অনেক ভাইভা পরীক্ষাতেও ধরে, আপনার সোয়াটস ব্যাখ্যা করুন। অর্থাৎ প্রায়োগিক দিক হলো যে রাষ্ট্রের নিজের দুর্বলতা, হুমকি এইগুলোর চেয়েও যদি আমাদের শক্তিমত্তা এবং সুযোগ বেশি থাকলে আমরা সেই নীতি গ্রহণ করব। অর্থাৎ আমাদের উইকনেস বা হচ্ছে আমাদের থ্রেট এইগুলোর চেয়ে যদি আমাদের শক্তিমত্তা এবং সুযোগ বেশি থাকে আমরা সেই নীতি গ্রহণ করব। ২ নম্বর হলো আমাদের বার্গেনিং, গভর্নমেন্টাল বার্গেনিং। মূল কনসেপ্টটা হলো দর কষাকষির সক্ষমতা। ভৌগোলিক অবস্থানের কারণে বেল্ট অ্যান্ড রোড, চীনের যেই ইনিশিয়েটিভ, ইন্দো প্যাসিফিক রিজনে যুক্তরাষ্ট্র যেই নীতি, উভয় প্রজেক্টে বাংলাদেশের গুরুত্ব আছে। এই জন্য বাংলাদেশ সরকার এই ভৌগোলিক অবস্থানের কারণে একটা অন্যতম বার্গেনিং পাওয়ার এখানে কাজ করে। অর্থাৎ গভর্নমেন্ট আমাদের এখানে যেহেতু ভৌগোলিক অবস্থান আছে এই জন্য আমরা এইটাকে কাজে লাগাইতে পারি চীন এবং যুক্তরাষ্ট্রের সাথে। ৩ নম্বর হলো পেস্ট, পলিটিক্যাল, ইকোনমিক, সোশ্যাল, টেকনোলজিক্যাল। সিদ্ধান্ত গ্রহণের ফলে এই ৪টি সেক্টরে কি উন্নয়ন হবে তার একটা মূল্যায়ন করতে হবে। যে একটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, তাহলে আমাদেরকে দেখতে হবে যে এই যে পলিটিক্যাল, ইকোনমিক, সোশ্যাল এবং টেকনোলজিক্যাল এই কয়েকটা সেক্টরে কি কি উন্নয়ন হবে। বাংলাদেশের ভূরাজনৈতিক গুরুত্ব বিষয়ক কোনো রচনায় যদি আমরা এই গভর্নমেন্টাল বার্গেনিং মডেল এই তত্ত্বটি আমরা হুবহু কি করতে পারবো, ব্যাখ্যা করতে পারবো বা ব্যবহার করতে পারবো। এখনো বিভিন্ন ধরনের ডিপ্লোমেসির কথা আমরা বলবো। একটা হচ্ছে ওল্ড ওয়ারিয়র ডিপ্লোমেসি, আমরা জানি এটা চীনের একটা কঠোর কূটনৈতিক ডিপ্লোমেসি। ঠিক আছে। এটার অরিজিন হলো 2015-17 সালে বিখ্যাত চীনা চলচ্চিত্র ওল্ড ওয়ারিয়র থেকে এর নামের উৎপত্তি। যাই হোক এইগুলো তো লাগবে না আমাদের, বাট ট্রাম্প করোনার সময়ে
করোনা ভাইরাসকে চীনা ভাইরাস বলাই চীনের একটা কড়া জবাব হয়েছিল এখানে যে এবং ব্রিটেন চীনকে দি সিক ম্যান অফ এশিয়া বললে চীন উল্টা আক্রমণ করে, অর্থাৎ চীনকে কেউ যদি আক্রমণ করে চীনও তার উপর পাল্টা একটা আক্রমণ করে। এখানে বর্তমান কমিউনিস্ট পার্টি অর্থাৎ চীনা কমিউনিস্ট পার্টি সিসিপি এবং পিপলস লিবারেশন আর্মি, এইগুলো হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ একটা অ্যাক্টর হিসেবে কাজ করে। ঠিক আছে, এই ওল্ড ওয়ারিয়র ডিপ্লোমেসির ক্ষেত্রে সমসাময়িক আন্তর্জাতিক রাজনীতি এবং চীনা মার্কিন স্নায়ুযুদ্ধ অর্থাৎ কোল্ড ওয়ার 2.0 লিখতে গেলে এই টার্মটি আমরা অবশ্যই উল্লেখ করব। ঠিক আছে, আন্তর্জাতিক রাজনীতি এবং চীনা মার্কিন স্নায়ুযুদ্ধের কথাগুলোতে এইগুলো আমরা ওল্ড ওয়ারিয়র ডিপ্লোমেসির কথা উল্লেখ করতে পারবো। এরপরে আমাদের আসতেছে হলো বিভিন্ন অর্থনৈতিক কূটনীতি বা ইকোনমিক ডিপ্লোমেসি বাংলাদেশের প্রেক্ষিতে। 21 শতকের কূটনীতি মূলত অর্থনৈতিক কূটনীতি, এটা এখন শুধু যে পলিটিক্যাল বিষয় এমন না। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে এই কূটনীতিকে সবচেয়ে বেশি জোর দিচ্ছে, অর্থাৎ অর্থনৈতিক লক্ষ্য অর্জনে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কোন বিষয়গুলো তুলে ধরতে পারে বা কোন বিষয়গুলোর উপর জোর দিতে পারে। অর্থনৈতিক লক্ষ্য আমাদের কি এখন? ম্যানুফ্যাকচারিং হাব হওয়া, বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণ করে গ্লোবাল হাব গড়ে তোলা, এটা আমাদের একটা পররাষ্ট্রনীতির বিষয়, আমাদের অর্থনীতির বিষয়। টেকনোলজিক্যাল অ্যাডাপ্টেশন, চতুর্থ শিল্প বিপ্লবের ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে নতুন প্রযুক্তির সাথে খাপ খাওয়ানো। গেইনফুল এমপ্লয়মেন্ট, বিশাল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করে কর্মসংস্থান নিশ্চিত করা। এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, এটা জানি আমরা। এনশিওরিং কোয়ালিটি টু এক্সপ্যাট্রিয়েটস, প্রবাসীদের উন্নত সেবা নিশ্চিত করে রেমিটেন্স প্রবাহ সচল রাখা। লিখিত পরীক্ষা যদি বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতি সংক্রান্ত কোনো প্রশ্ন আসে তাহলে এই 5টা পয়েন্ট অবশ্যই আমরা লিখে দেওয়ার চেষ্টা করবো। সেটা হলো ম্যানুফ্যাকচারিং হাব, টেকনোলজিক্যাল অ্যাডাপ্টেশন, গেইনফুল এমপ্লয়মেন্ট, এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, এনশিওরিং কোয়ালিটি। ঠিক আছে, প্রবাসীদের জন্য কোয়ালিটি ইনশিওর করতে হবে।